শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগতম। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। কোনো ধরনের কাজ পাচ্ছেন না মাদ্রাসার স্নাতকরা। সংসদে নারী আসনের ভাগ্য নির্ধারণ করছেন পুরুষেরা। সাবেক ডিজিএফআই প্রধানের কাছে রাষ্ট্র গঠনের সহায়তা চেয়েছিলেন সরকারের এক উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি, দাবি বাণিজ্য উপদেষ্টার। 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে সরকার। যশোরে ব্যবসায়ীকে বুক পর্যন্ত বালুতে পুঁতে টাকা আদায়, অভিযুক্ত বিএনপি নেতা ও স্থানীয় সাংবাদিক। রায়ের বাজারে 114 জনের গণকবর পাওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদারীপুরে নির্বাচন কমিশনারের স্টিকারযুক্ত গাড়ি থেকে বিয়ার উদ্ধার। মেদভেদের সঙ্গে ট্রাম্পের বাকযুদ্ধ, রাশিয়ার কাছে মার্কিন পারমাণবিক সাবমেরিন। রাজধানীর সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন। যুক্তরাষ্ট্রের একটি বারে গুলিতে নিহত 4। যুক্তরাষ্ট্রের ইলিয়নে স্মরণ করা হবে রবীন্দ্রনাথকে। এবারে বিস্তারিত। দেশে প্রতিবছর কওমি ও আলিয়া ধারার মাদ্রাসা থেকে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তবে আধুনিক কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের জন্য প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের সুযোগ একেবারেই সীমিত। কেবল একটি ধারায় শিক্ষা নেওয়া এসব গ্র্যাজুয়েটের সিংহভাগই থাকছেন বেকার কিংবা বাধ্য হচ্ছেন অনানুষ্ঠানিক পেশায় যুক্ত হতে। অনেকে আবার নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন সামান্য বেতনে। সংশ্লিষ্টরা বলেছেন, আধুনিক কারিকুলামের অভাব, মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা নিয়ে নেতিবাচক ধারণা, কওমি ধারার সব স্তরের স্বীকৃত না থাকা সহ বিভিন্ন কারণে তারা দেশের আনুষ্ঠানিক শ্রমবাজারে প্রবেশ করতে পারছেন না। এছাড়াও এসব শিক্ষার্থীর নতুন কিছু জানা ও শেখার আগ্রহের ঘাটতি আছে। শিক্ষক শিক্ষার্থীদের মতামত এবং গবেষণায় উঠে এসেছে, মাদ্রাসা শিক্ষিতদের একটি বড় অংশ তাদের একাডেমিক যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। এদিকে বিভিন্ন খাতের অনেক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যথোপযোগী কারিকুলামের অভাবে পিছিয়ে পড়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসা শিক্ষার্থীদের অভিযোগ, সমাজের দৃষ্টিভঙ্গির কারণে মাদ্রাসা শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা হয় না এবং এ কারণেই শিক্ষার্থীদের বড় অংশ অনানুষ্ঠানিক কর্মখাতকে বেছে নিতে বাধ্য হচ্ছেন। 4 মাসের বেশি সময় ধরে আলোচনার পর জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে নারী আসন নিয়ে কমিশনের আলোচনা পর্বে নারীদের অংশগ্রহণ ছিল উপেক্ষিত। ঐক্যমত্য কমিশনের শুরু থেকে কোনো নারী সদস্য নেই। আবার বেশিরভাগই রাজনৈতিক দল নারী প্রতিনিধি ছাড়াই এ বিষয়ক আলোচনায় অংশ নিয়েছে। নারী অধিকার কর্মীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঐক্যমত্য কমিশনের নারী আসন বিষয়ে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার কথাও জানিয়েছেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক বলেন, নারীদের অধিকার এবং প্রতিনিধিত্বের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে না। একটা দেশের অর্ধেক জনগোষ্ঠীকে উপেক্ষা করে বৈষম্য দূর করা কিভাবে সম্ভব? ঐক্যমত্য কমিশন সংসদে 50টি সংরক্ষিত নারী আসন বহাল রাখার সিদ্ধান্ত সহ আগামী নির্বাচনে দলগুলোকে 5% আসনে নারীদের প্রার্থী করার অনুরোধ জানিয়েছেন। তবে সব রাজনৈতিক দল এখনও এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়নি। নারী আসন বিষয়ে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দেশের নারী অধিকার আন্দোলনের প্রতীকিত সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফৌজিয়া মুসলিম বলেছেন, নারী আসন নিয়ে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত পশ্চাৎপদ। তিনি নারীদের জন্য 100 সংরক্ষিত আসন এবং এই আসনগুলোতে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছেন। ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া একজন প্রতিনিধি বলেন, আন্দোলনে নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে এখন সব জায়গা থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। 2022 সালের নভেম্বর থেকে 2024 সালের 12 আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিট ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক ডিজি ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক। ডিজিএফআই থেকে সরিয়ে দেওয়ার মাসখানেক পর 2024 সালের 12 সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ক্ষমতা গ্রহণের পর সামরিক বাহিনী পুনর্গঠনের সূচনা লগ্নে মেজর জেনারেল হামিদুল হককে ডিজিএফআই থেকে যেতে এবং রাষ্ট্র পুনর্গঠনের সহায়তা করতে অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ ব্যক্তিত্ব।
এসব কথা জানা গেছে একটি জাতীয় দৈনিক প্রকাশিত খবরে। ৮ জুলাই হামিদুল হকের 4টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত। যদিও পরে দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবগুলো ডিজিএফআই এর সংস্থাটির সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয়। অথচ প্রতিষ্ঠানের টাকা ব্যক্তির নামে কেন রাখা হলো সে উত্তর দেয়নি দুদক। বিগত সরকারের আমলে এই গোয়েন্দা সংস্থাটির বিরুদ্ধে গুম, খুন ও অপহরণ সহ নানান অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর শুল্ক 35% থেকে কমিয়ে 20% করেছে। এ নিয়ে গোপন চুক্তির গুঞ্জন ছড়ালেও তা নাকচ করেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুক্রবার 1 আগস্ট ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে বশিরউদ্দিন বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সব আলোচনা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো শর্ত থাকলে তা আলোচনায় সমাধান করা হবে বলে জানান তিনি। চুক্তির বিস্তারিত প্রকাশের বিষয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সম্মতিতে শিগগিরই যৌথ বিবৃতি দেওয়া হবে। এ সময় যুক্তরাষ্ট্রের অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিনিধি দলের কথা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, তারা নিজেদের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার 5 আগস্ট বিকালে 5টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম তার পোস্টে লেখেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার 5 আগস্ট 2025 বিকেলে 5টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এই বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুক সমান বালুতে পুঁতে রেখে কয়েক দফায় 4 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পদস্থগিত হওয়া স্থানীয় এক বিএনপি নেতা ও এক সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবির ওরফে টিপু নোয়াপাড়া এলাকার জাফরিদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। এলাকা ছেড়ে গেছেন তিনি। আসমা খাতুন অভিযোগে বলেন, গত বছরের 18 সেপ্টেম্বর সকাল 9টার দিকে তার স্বামী চলিশিয়া থেকে মোটরসাইকেলে নোয়াপাড়া বাজারে যাওয়ার পথে সৈকত তার পথ রোধ করে। এরপর বেলা 3টা পর্যন্ত তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে জানতে পারেন তার স্বামীকে বিএনপি নেতা আসাদুজ্জামানের কণা ইকো পার্কে নেওয়া হয়েছে। আসমা সেখানে গেলে জনি সম্রাট হোসেন ও নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন তার উপর আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হামলা চালান। এরপর শাহনেওয়াজ কবিরের বুক পর্যন্ত গর্ত খুঁড়ে বালু চাপা দিয়ে আরও 2 কোটি টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন আসমা। এক পর্যায়ে সেটি আদায় করা হয়। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত 114 জন জুলাই শহীদের গণকবর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 2 আগস্ট রাজধানীর রায়েরবাজার কবরস্থানের দিকে গণকবর পরিদর্শন করার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি বলেন, আগে নিহতদের পরিবারের লোকজন রাজি না থাকলেও এখন তারা শনাক্তে রাজি হয়েছেন। এজন্য আমরা মরদেহের ডিএনএ শনাক্তের প্রক্রিয়া শুরু করেছি। রায়েরবাজার কবরস্থানের নির্মাণ কাজে দুর্নীতির খবর পাওয়া গেছে উল্লেখ করে এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী, ইট, সুরকির মান খুবই খারাপ। দেশের জন্য প্রাণ দেওয়া মানুষগুলোর কবরস্থান নির্মাণে যদি দুর্নীতি হয় তাহলে কিভাবে চলবে? মাদারীপুরের রাজৈরে ভুয়া নির্বাচন কমিশনের মাইক্রোবাস সহ মনিরুজ্জামান নামের একজনকে আটক করা হয়েছে। এ সময় তার গাড়ি থেকে 8 ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ভোর রাতের দিকে রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী এলাকার তলপট্টি 3 রাস্তার মোড়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্টিকার লাগানো একটি হাইস গাড়ি দেখতে পান তারা। এ সময় সন্দেহ হলে চালক সহ গাড়িটা আটক করে তল্লাশি করে অ্যালকোহলযুক্ত 8 ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2টি পারমাণবিক সাবমেরিনকে অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, এ সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি
ভেদেবের খুব উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করা হচ্ছে। এর ঠিক একদিন আগেই মেদভেদেব সতর্ক করে বলেন, কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এ সতর্কবার্তা দেন। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল 11:12 আগুন নিয়ন্ত্রণে নেওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির তথ্য বিস্তারিত জানা যায়নি। আজ শনিবার 2রা আগস্ট সকাল 10টার দিকে মার্কেটের 5ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের অ্যানাকোন্ডা শহরের একটি বারে গুলির ঘটনায় 4 জন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে সন্দেহভাজন একজন ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার স্থানীয় সময় সকাল 10:30 দিকে আউল বার নামে বারে এ হামলার ঘটনা ঘটে। আজ স্থানীয় সময় 2রা ও আগামীকাল 3রা আগস্ট ইউনিভার্সিটি অফ ইলিয়ন আরবানা শ্যাম্পেইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ট্যাগর হাউস কনফারেন্স। জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। এ সম্মেলনের আয়োজক ট্যাগর হাউস ইনিশিয়েটিভ সহায়তা করেছেন ইউনিভার্সিটি অফ ইলিয়নের দক্ষিণ এশিয়ার অধ্যয়ন উদ্যোগ। 1912 সনের নভেম্বর থেকে 1913 সনের মার্চ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর যুক্তরাষ্ট্রের ইলিয়ন রাজ্যের আরবানায় অবস্থান করেছিলেন। 1916 সালে তিনি আবার আরবানায় ফিরে আসেন জাতীয়তাবাদ বিষয়ে বক্তৃতা দিতে। এই শহরেই রবীন্দ্রনাথ আন্তর্জাতিক মানবতাবাদের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হতে শুরু করেন বলে মনে করা হয়। আগামী 2 দিন এই অনুষ্ঠানের বিস্তারিত জানতে চোখ রাখুন বাঙালিয়ানা টিভির ইউটিউব চ্যানেলে। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।